স্বাগত। আজকের বাংলাদেশের সঙ্গে আছি আমি জাহিদ হোসেন। 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ভাষা শহীদদের শ্রদ্ধা জানিয়ে বিভিন্ন আয়োজনে পালিত হলো দিনটি। একুশের চেতনা নিয়ে রয়েছে নানা ভাবনা। এসব নিয়ে আজকের আলোচনা মায়ের ভাষা। কথা বলতে স্টুডিওতে আছেন ভাষা সৈনিক অধ্যাপক ডক্টর শরীফা খাতুন, আছেন লেখক ও প্রকাশক মফিদুল হক এবং নৃত্যশিল্পী ও কোরিওগ্রাফার শামীমা রানীমা। স্বাগত আপনাদেরকে। ডক্টর শরীফা খাতুন, আপনার কাছে প্রথমে একটু জানতে চাই যে আজকের দিনে 21টা কেমন লাগছে, বিশেষ করে নতুনদেরকে কিভাবে দেখছেন? 21-এর যেই চেতনাটা আপনারা ধারণ করেছিলেন সেইটা আসলে তারা কিভাবে দেখছেন, সেখানে আপনাদের প্রত্যাশার সঙ্গে বা এখনকার মানুষের কাছ থেকে বিষয়টা কিভাবে পাচ্ছেন? আমি যে 21শে ফেব্রুয়ারি দেখেছি বা ভাষা আন্দোলন দেখেছি, যে পরিবেশ দেখেছি, তার চাইতে সম্পূর্ণ ভিন্ন আজকে আর একালের এখনকার বাংলাদেশের পরিবেশ। আমরা সে সময় সংগ্রাম করেছিলাম, তখনও আমরা বুঝতে পারিনি যে বাংলা ভাষাকে যদি রাষ্ট্রভাষা না করা হতো তাহলে আমাদের কী অবস্থা হতো সেটা তখন আমরা বুঝতে পারিনি। শুধু একটা আবেগে কাজ করেছে আমাদের আন্দোলনে, সেটা হলো মাতৃভাষার দাবিকে তারা, পাকিস্তানি সরকার আমাদের দাবিকে না মেনে তারা একটা ভিন্ন ভাষা, উর্দু, যে ভাষা পাকিস্তানের কোনো প্রদেশের ভাষা নয়, সে ভাষাকে তারা তাদের পাকিস্তানের রাষ্ট্রভাষা করেছে। এবং সেই সময় আন্দোলনে আমরা যোগ দিয়েছি এই পরিবেশে যে আমাদের বিশ্ববিদ্যালয় থেকে সংগ্রাম কমিটি তারা ভাষা আন্দোলনের জন্য যে সমস্ত প্রোগ্রাম করতেন বা কর্মসূচি দিতেন, সেগুলো ওনারা আমাদের ইডেন কলেজে এসে আমাদের জানিয়ে যেতেন। তো ইডেন কলেজে তখন ছাত্রী সংগঠন ছিল, আমাদের সেক্রেটারি ছিলেন রওশন রাদুলু, উনিও কিন্তু সক্রিয়ভাবে ভাষা আন্দোলনে অংশগ্রহণ করেছেন। ওনাদের মাধ্যমেই আমরা উদ্বুদ্ধ হই যে না, আমাদেরও তো এটা দায়িত্ব, আমাদের মায়ের ভাষা যদি আমরা না ভুলে যাই বা এটা যদি পিছনে পড়ে যায় তাহলে আমাদের পক্ষে এগুলো সম্ভব নয়। সেই উপলব্ধি বোধটা আমাদের হয়েছিল। কিন্তু আমাদের সেই বয়সে, সেই পরিবেশের আজকের যে তরুণরা আমাদের সেই বয়সে যেতে তারা অনেক অনেক কিছু এগিয়ে গিয়েছে, তারা মানসিকতা অনেক উন্নত হয়েছে, প্রসার হয়েছে। বুদ্ধিমত্তা হয়তো বেশি বাড়ে নাই, কারণ বুদ্ধিমত্তার ইতিহাসে দেখা যায় যে এটা মানুষের যে মস্তিষ্কের যে ধারণ ক্ষমতা, বুদ্ধি, সেটা এখনও একই আছে, এখনও বেশি বাড়ে নাই। কিন্তু জ্ঞান, তথ্য, এগুলো তারা এখন অনেকে জানে। এখন যে এটা যে 21শে ফেব্রুয়ারি পালন হচ্ছে, এটা তো অভাবনীয়। আমার কাছে মনে হচ্ছে যেন জাতি যেন এদেরকে স্মরণ করছে। এটা একটা গর্বের কথা যে জাতি তাদের 21শের আন্দোলনের লোকদের এখনও স্মরণ রাখছে। আমার মনে হয় এটা ভবিষ্যতেও প্রবহমান থাকবে। তবে আমি একটা দৃষ্টান্ত আপনাদের দিই। জাপানে যে অ্যাটমিক বোমা বিস্ফোরণ হয়েছিল, অনেক প্রজন্মে তারা একটা সার্ভে করেছে, তারা দেখেছে তারা সব জেনারেশনটা জানেন এটা কী হয়েছে। সেটা দিয়ে এটাকে আমি তুলনা করবো না, কারণ এটা আমাদের মায়ের সঙ্গে সম্পৃক্ত এই ভাষা। অতএব মাকে আমরা ভুলবো না, ভাষাকেও ভুলবো না, মাতৃভূমিকেও ভুলবো না। এবং একই সঙ্গে শুধুমাত্র যে আমরা মনে রেখেছি তাই না, সারা বিশ্বেরই মাতৃভাষা যে ভিন্ন ভিন্ন মাতৃভাষা, তারাও যেন দিবসটি উদযাপন করতে পারে, সেই জন্য কিন্তু আমাদের প্রচেষ্টাতেই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি পেয়েছে এবং সেটি উদযাপন হচ্ছে সারা বিশ্বে এখন। সেটা একটা বিরাট আমাদের অর্জন, তাই না? জি। কারণ আমাদের 4.5 কোটি মানুষের ভাষা, আজকে পৃথিবীর মানুষ তাকে শ্রদ্ধা করছে এবং নিজের ভাষার প্রতি তারা শ্রদ্ধা পোষণ করছে এবং আমাদের ভাষার গানও তারা গাইতেছে। অতএব এটা বিরাট সার্থকতা আমি মনে করি। আমাদের এই সরকার এটা প্রতিষ্ঠা করতে পেরেছে, বাংলাকে পৃথিবীর মানচিত্রে উপরিভাগে তারা নিয়ে গিয়েছেন। অতএব এই ভাষা মর্যাদা প্রতিষ্ঠিত হয়েছে। এখন অনেকে বলে যে বাংলা ভাষা ক্ষেত্রে তারা অপব্যবহার করছে, শব্দচয়ন ঠিক হচ্ছে না, ভাষার গঠনও ঠিক হচ্ছে না। তো এখন এটা তো কোনো সরকারের হাতে নাই, আমাদের হাতেও নাই।
সরকারকে বলবে যে এই তুমি এই ভাষায় কথা বলো, এইটুকু বা বাক্য এইভাবে বলো, এটা বলতে পারবে না। এটা হলো যে স্কুলের পর্যায়ে ভাষা যে দক্ষতাগুলো শেখানো হয়, 4টা প্রধান দক্ষতা: লিখন, পঠন, কথন, শ্রবণ। এই 4টা দক্ষতা একমাত্র ম্যাট্রিক পর্যন্ত শেখানো হয়। এই পর্যায়ে শিক্ষা যদি ভালো হয় তাহলে বাংলা ভাষার মান ভালো হবে। আর অন্য ডক্টর মান শরীফা খাতুন, এই যে বিষয়টি নিয়ে আপনার সঙ্গে আরেকটু বিস্তারিত জানতে চাইবো, কারণ আমার নিজেও আমি দেখি যে যারা 50-এর 60-এর বা 70-এর দশকের শিক্ষিত, তাদের একটা মান ভাষা যে যেখান থেকেই আসুক না কেন বাংলাদেশের, তাদের মান ভাষাটা ভিন্ন ছিল। এখন কিন্তু আমরা সেখান থেকে অন্য একটা জায়গায় চলে এসেছি। সেখানে হয়তো আপনার অভিজ্ঞতাটা অনেক কাজে লাগবে যে সেই সময়ের শিক্ষা ব্যবস্থার সঙ্গে এখন কি কি জিনিস পার্থক্য আছে, সেটা আপনার সঙ্গে পরে যখন আবার ফিরে আসবো তখন এই বিষয়টি আরেকটু বিস্তারিত জানতে চাইবো। মফিদুল হক, আপনার কাছে আসবো যে এই সময়ে ভাষার ব্যবহার নিয়ে নানান রকমের প্রশ্ন উঠছে এবং আজকে প্রধানমন্ত্রীও তার ভাষণে বলেছেন যে ভাষার, বিশেষ করে উচ্চারণের ক্ষেত্রে আমরা যথেষ্ট সচেতন থাকছি কিনা, ভাষার চর্চার ক্ষেত্রে, রক্ষার ক্ষেত্রে এগুলি খুবই গুরুত্বপূর্ণ। আপনি ভাষা নিয়ে কাজ করছেন এবং লেখকদের সঙ্গে অনেক বেশি যোগাযোগ হয়, তরুণ যারা পাঠক আছে তাদের সঙ্গেও যোগাযোগ হয়। এই দিক থেকে যদি একটু জানতে চাই যে এই যোগাযোগের ফলে ভাষা কোন দিকে যাচ্ছে, কারণ ভাষা তো অবশ্যই প্রবাহমানতা, কিন্তু সতর্ক যে জায়গায় থাকতে হয় সেটা হচ্ছে বিবর্তন আর বিকৃতির মধ্যে আমরা একটা পার্থক্য করতে পারছি কিনা, একটু আপনার কাছ থেকে অভিজ্ঞতা জানতে চাই। দেখুন, এটা খুবই একটা তাৎপর্যপূর্ণ বিষয়। আর এখন যখন আমরা 21শে ফেব্রুয়ারি যে বিস্তারটা দেখি, নানা রকমভাবে এটা উদযাপিত হচ্ছে, এখানে কিন্তু এখন এই এই প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ যে আমরা নিজেদের পর্যালোচনা করা, যাচাই বাছাই করা, আমরা কোন জায়গায় আছি, কিভাবে আমরা আমাদের সত্যিকারের 21-এর তাগিদ তো আসলে জাতীয় বিকাশের তাগিদ, ভাষা তার প্রধান ভিত্তি, এবং এই বিকাশটা আমরা কিভাবে করতে পারবো। আমার আপার কথা শুনতে শুনতে মনে হচ্ছিল, আপা এক জায়গায় ব্যবহার করলেন যে 4 কোটি 4.5 কোটি মানুষের ভাষা, সেটা কিন্তু 52 সালের জনসংখ্যা পূর্ব পাকিস্তানের বাঙালির। এখন কিন্তু আমার 4.5 কোটি হচ্ছে শিক্ষার্থীর সংখ্যা। এটা কিন্তু একটা খুব বিশাল ব্যাপার। এবং এই শিক্ষার্থীকে আমি, যেটা আপা বললেন যে 4টা মূল যে দক্ষতা, যে লিখন, পঠন, শ্রবণ এবং কথন, এই দক্ষতাগুলো তো এই শিক্ষা প্রক্রিয়ার মধ্যে দিয়ে সে লাভ করবে। আর এটা যখন একজন লাভ করে, সে কিন্তু কোনো বিকৃতির মধ্যে সে আর যাবে না। তো সেইখানে যে প্রমিত ভাষা, সেইখানে যে উচ্চারণ, সেইখানে যে লেখালেখির ভাষা, কথা বলার যে বাকভঙ্গি, বৈচিত্র্য থাকবে, নানা রকম তার বিভিন্নতা থাকবে, এটাই তো বৈশিষ্ট্য। কিন্তু বিকৃতিটা কিন্তু অনেক রকমভাবে ঘটছে, এবং আমরা এই বিকৃতির জায়গাগুলো শিক্ষাক্ষেত্রে করে দিচ্ছি কিনা, সেটা একটা বড় বিষয়। শিক্ষার যেমন একমুখী শিক্ষা ধারা আমরা এখনো করতে পারিনি, ওখানে আমরা একটা বিকৃতির জায়গা করে দিচ্ছি। আমরা মাতৃভাষার মাধ্যমে শিক্ষাকে অবহেলা করে ইংরাজি মাধ্যমে শিক্ষাকে গুরুত্ব দিচ্ছি, সেখানেও কিন্তু ভাষার একটা বিকৃতির আমি জায়গা করে দিচ্ছি। ফলে আরেকটা হচ্ছে যে আন্তর্জাতিক যে অভিঘাত, এবং সেটার মধ্য দিয়ে আমাদের সমাজে মানুষের সুযোগ অনেক বেড়েছে, অনেক রকমভাবে নানা কিছুর চর্চা হচ্ছে। সেখানে আপনি একটা বড় বিকৃতি ভাষায় কিন্তু ঘটছে, যে আমরা যে FM রেডিও যখন এসছে, একটা কিন্তু খুব প্রত্যেকেই কিন্তু একটা ধাক্কা খেয়ে গেল, এবং এটা কিন্তু এখনো চলছে। অবশ্যই কথ্য ভাষা এবং লিখিত ভাষার মধ্যে একটা ফারাক থাকবে, এবং আমরা এটাও দেখি যে আমাদের কিন্তু ইলেকট্রনিক মিডিয়াতে, আমরা যদি টেলিভিশনটা ধরি, তারা কিন্তু একটা শুদ্ধ ভাষা চর্চার মধ্যে থাকছে। এবং এখানে কিন্তু আমি খুব কিন্তু আমরা FM রেডিওটার যে ঘটনাগুলো ঘটছে, এটা কিন্তু আমার ভাষা নীতির বোধহয় একটা প্রশ্ন আমার এখানে আসে। এবং অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এটা নিয়ে একটা অভিযোগ অনেক সময় উঠে যে বাচ্চারা হিন্দি বলছে, তাদেরকে যে ধরনের এক্সপোজার দেওয়া হচ্ছে, বা এই বাণিজ্যিক যে আগ্রাসন, এবং বাণিজ্যিক আগ্রাসনে আপনি দেখবেন যে অনেক রকম ভাষার বিকৃতি সেখানে চলে আসে, যেটা এক সময় এই যে ওয়ান ঢিল টু পাখি বলে গ্রামীণ তার একটা ক্যাম্পেইনও সে শুরু করেছিল, পয়লা বৈশাখী সে করেছিল, যেটা ভাষা নিয়ে একটা খিস্তি খেউরের মতো। এবং এই যে বাণিজ্যিকতার একটা আগ্রাসন, আন্তর্জাতিকতার একটা আগ্রাসন, আর সেইখানে আমরা নিজেরা আমাদের ভাষার অধিকারকে ক্ষুণ্ণ করে দিচ্ছি। আমি অবশ্যই দ্বিতীয় ভাষা শিখব, তৃতীয় ভাষা শিখব, কিন্তু মাতৃভাষার কোনো বিকল্প কখনো ঘটতে পারে না। তো আমি নিজেদের খুব বড় করে দেখতে হবে যে আমি কোথায়, আমি এই বেনজল প্রবেশের
পথগুলো করে দিয়েছি। আর অবশ্যই ভাষার একটা স্বাধীনতা থাকে, ভাষার একটা বৈচিত্র্য থাকে, এবং ভাষা নানা ভাষা থেকে সে উপাদান আহরণ করে। বাংলা ভাষায় কত রকম, ফার্সি শব্দ তো অজস্র, আমরা জ্ঞাত স্বরে অজ্ঞাত স্বরে ফার্সি, ইংরেজি, পর্তুগিজ, স্প্যানিশ, আরবি, কত রকম শব্দ সম্ভার আমার ভাষায় আমি নিয়ে এসেছি। কিন্তু সেটা কিন্তু অনেক সময় আমি শনাক্তও করতে পারি না, এত স্বাভাবিকত্ব তার। তো এই জায়গাটায় আমাদের মনে হয় যে আজকে যখন ভাষা আন্দোলনের বিস্তৃতিটা আমরা দেখি, সেখানে আমরা দেখি যে শিক্ষার বিস্তৃতি, ফলে আমরা একটা বড় সুযোগের জায়গায় আছি, বড় একটা কিন্তু আমার অর্জনের উপরে আমি দাঁড়িয়ে আছি, এবং এই অর্জনগুলো আমি এত সহজে বিসর্জন দিয়ে দিব, এটা খুব দুর্ভাগ্যজনক। এবং সেটাই নানাভাবে ঘটছে, এবং খুবই সতর্কতা প্রয়োজন। এবং সেই জায়গায় মূল যে ভিত্তি শিক্ষা, এটাই আমার কিন্তু জাতি গঠন করে দেবে, জাতির গড়ন করে দেবে, জাতির ভাষাকেও এটা তার একটা যে নিজস্ব যে ঐতিহ্য, সৌকর্য, ভিত্তি, এবং সে বিশ্ব ভাষাকে আলিঙ্গন করবে। আমার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস তো সেটাই আমাকে শিক্ষা দিচ্ছে। শিক্ষার ক্ষেত্রে আসলে আমাদের অনেক বেশি সতর্ক হওয়া প্রয়োজন মনে করছেন, যাতে খুবই বড় সতর্কতা, এবং সেটা নিয়ে আমাদের অনেক দিকেই সতর্ক হওয়া দরকার। শিক্ষা কিভাবে পাঠ দেয়া হচ্ছে, কি পাঠ দেয়া হচ্ছে, এবং আমরা পরীক্ষা নিয়ে অনেক কথা বলি, পরীক্ষা যেহেতু নম্বর পাওয়া যায়, কিন্তু অন্যান্য যেই বিষয়টি আছে সামগ্রিকতা, সেখানে আমরা যথেষ্ট হয়তো গুরুত্ব দিতে পারি। দেখুন, এখন কিন্তু সংখ্যাগত শিক্ষায় আমি একটা অর্জনের জায়গায় গেছি। আমার কিন্তু প্রাইমারি, যদি প্রাথমিক পর্যায়ে ধরি, আমার ছাত্রছাত্রী কিন্তু তারা বিদ্যালয়ের চৌকাঠ পাড়ি দিচ্ছে, শ্রেণীকক্ষে এসে বসছে, কিন্তু যেই শিক্ষাটা আমি দিচ্ছি, গুণগত শিক্ষাটা এখন খুব জরুরি আমাদের জন্য। সেখানে কিন্তু আমরা যে এইবার যেটা দেখলাম, যে একটা সাম্প্রদায়িক চেতনার উপরে ভিত্তি করে একটা পাঠ্যক্রমে পরিবর্তন আনা হলো, এর চেয়ে দুর্ভাগ্যজনক ঘটনা তো আর হতে পারে না। আমি যেখানে ক্রমাগত বিকশিত হব, আমার তো ভাষা আন্দোলনই ছিল সম্প্রীতির আন্দোলন। আমরা তো বলিনি বাংলাকে একমাত্র রাষ্ট্রভাষা করতে হবে, বলা হয়েছে উর্দুর পাশাপাশি, যদিও উর্দু ৫% মানুষও মাতৃভাষা ছিল না পাকিস্তানের, কিন্তু আমরা অন্য ভাষার প্রতি সহনশীল থেকে আমার ভাষার কথা বলেছি। আর আজকে আমি সহনশীল ভাষার ভিত্তিতে যে আমার জাতিরাষ্ট্র, যে ঐক্য, এটা তো অসাম্প্রদায়িক জাতিরাষ্ট্র, ভাষায় তো আর ধর্মের বিভাজনটা কাজ করে না। তো সেই জায়গায় আমি শিক্ষার মধ্যে ভাষা বিকৃতির জায়গা করে দিচ্ছি, আর এই সাম্প্রদায়িক বিভাজনের জায়গা করে দিচ্ছি এই কারিকুলামের মধ্যে দিয়ে, গুণগত শিক্ষার মধ্যে দিয়ে। খুব দুর্ভাগ্যজনক আমি যখন এই পরিস্থিতির দিকে তাকাই। অবশ্যই মফিদুল হক, এইটি নিয়েও আমাদের আরেকটু কথা বলার দরকার আছে, এবং আমরা বলবো। আমাদের একটা বিরতিতে যেতে হবে। শামীমা রানীপা, বিরতির পর আপনার কাছে ফিরে আসব। ভিন্ন একটা ভাষায় আপনারা কথা বলেন, এবং সেইটার একটা স্বীকৃতি বলা যায় এবছর 21শে পদক আপনাকে দেওয়ার মধ্য দিয়ে আমরা দেখতে পাচ্ছি। এবং এক্ষেত্রে আপনার কাছ থেকে এটি জানতে চাইবো যে নানান রকমের ভাষা, এবং অনেক সময় এটা বলা হয় যে মৌনতারও একটা ভাষা থাকে, আমরা সেই জিনিসগুলো খুব বেশি চর্চা করছি কিনা, এবং বিশেষ করে নাচের ক্ষেত্রে আমরা কতটুকু এগিয়ে যেতে পেরেছি, কারণ এটাও একটা ভাষা। সেই ভাষাটার দিকে আসলে প্রাতিষ্ঠানিক গুরুত্ব কতটুকু পাওয়া যাচ্ছে, সেগুলি নিয়ে একটু আপনার কাছ থেকে জানতে চাইবো একটা বিরতির পর। আজকের বাংলাদেশে নিচ্ছে একটা বিরতি। বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। শামীমা রানীপা, একটু ব্যক্তিগত অনুভূতির কথাই আগে একটু জানতে চাই, যে মানে নৃত্যশিল্পী হিসেবে 21শে পদক পাওয়া, এবং নৃত্যের তো একটা বিরাট বড় বলা যায় সম্পর্ক আছে 52-তে, 52 পরবর্তীতে যখনই ভাষা আন্দোলন নিয়ে ভাষা দিবস আমরা উদযাপন করেছি, সেখানে নৃত্য ছিল। একটু ব্যক্তিগতভাবেও জানতে চাই বিষয়টি। আমি একেবারেই ব্যক্তিগতভাবে যদি বলি, তাহলে আমার কাছে এটার খুব বড় তফাৎ নেই। কারণ যেই একাগ্রতা, নিষ্ঠা কিংবা ভালোবাসার নিয়ে কাজ শুরু করেছিলাম, সেটা এখনো থাকবে, ভবিষ্যতেও আছে এবং থাকবে। কিন্তু এর পাশাপাশি যেটা আমি বলতে চাই, যে এক ধরনের বিশ্বাস, এক ধরনের আত্মবিশ্বাস জন্মেছে, যেটা আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করেছে। আমি আমার স্টুডেন্টদের সবসময় বলি যে একটা জিনিস নিয়ে থাকো, শুধু নাচ নিয়ে থাকো, অন্যদিকে তোমাদের ছুটোছুটি করো না। কিন্তু ওরা যখন বলে যে আমরা এখান থেকে কি পাবো, এই নাচ দিয়ে বেশি দূর যাওয়া যায় না, সেই জায়গাটা থেকে আমি মনে করি অনেক একটা সফলতা আসবে আমাদের। আমরা যারা শুধু নাচ করি তাদের একটা বড় সফলতা আসবে, যে নীরবে নিষ্ঠার সঙ্গে কাজ করলে হয়তো একটা কিছু পাওয়া যায়।
আমি সেই জায়গাটা থেকে অনেক বেশি তৃপ্ত। মানে শিক্ষার্থীদেরকে একটা মানে অবশ্যই আপনি আগের থেকেই রোল মডেল তাদের জন্য, কিন্তু একটা নতুন মাত্রা তৈরি হলো যে হ্যাঁ আমরা এখানে যেতে পারি, এইটি শুধুমাত্র অনুষ্ঠান করার মধ্যে সীমাবদ্ধ না। একজন লেখক যেরকম রাষ্ট্রীয় সম্মান স্বীকৃতি পান, সেরকম একজন নৃত্যশিল্পীও স্বীকৃতি পেতে পারেন এবং পাচ্ছেন, ফলে সেটি অবশ্যই আগেও অনেক পেয়েছেন, অনেক গুণী শিল্পী আছেন যারা পেয়েছেন, এবং আরো আমার যে গুণী শিল্পীরা আছেন তাদেরও পাওয়া উচিত আমি মনে করি। কিন্তু এই ক্ষেত্রে আমাদের বয়সে আমরা যখন পাই না, আমাদের অনুপ্রেরণার জায়গাটা, আমাদের দৃষ্টিভঙ্গিটা আরো বেশি প্রসারিত হয়, যেটা আমি মনে করি যে এটা আমাকে আরো বেশি কাজ করার উৎসাহ যোগাবে। এবং নতুনদের অনুপ্রেরণা দেওয়ার ক্ষেত্রেও এটা অনেক বেশি কাজ, কারণ এখন ওদের সঙ্গে আপনি কাজ করছেন, ফলে ওইটার একটা অন্যরকম অনুভূতি কাজ করে নিশ্চয়ই, যারা আপনার সঙ্গে এখন শিখছেন, যারা আপনার সহকর্মী হিসেবে কাজ করছেন একই মঞ্চে। হ্যাঁ নিশ্চয়ই, সেটা সেই জায়গাটাতে আমি প্রথম থেকে বলেছি যে আমার ব্যক্তিগত পাওয়ার চেয়েও আমি ওদের যে একটা স্বপ্ন পূরণের জায়গা বা ওদের যেটা লক্ষ্য আমি স্থির করতে পারছি বা বলতে পারছি, এটা আমার কাছে অনেক বেশি, মানে আমার কাছে পাওয়া মনে হয় অনেক বেশি পরম পাওয়া, যে আমি তাদের কাছে শুধু বলবো না যে তুমি এটা করো, তুমি এটা করলে হয়তো এটা পাবে, এই যে জায়গাটা তৈরি হচ্ছে সেই জায়গাটা থেকে আমি অনেক বেশি আনন্দিত এই পদকটা পেয়ে, যে আমি আমার একটা একটু মনে ক্ষেত্রে হচ্ছে নিপার যে এবার 21 পদক পাওয়াটা আমার কাছে খুব মানে আনন্দিত হয়েছি। একটা তো আপনি যেমন শুরুতে বললেন যে আমরা তো মানে ভাষা, আমার মুখের ভাষা, আমি কথা বলে সেটা ব্যক্ত করছি, কিন্তু নৃত্যের ভাষাটা তো আলাদা, সেটা তো দেহের ভাষা, আর দেহের ভাষার মধ্যে দিয়ে তো অনেক কিছু বলা হয়। আর এইখানে রবীন্দ্রনাথ যেমন বলেছেন যে দেহের সীমা গেল ছাড়াই, দেহের ভাষাটা দেহের সীমা ছাড়িয়ে যায় এবং একটা অন্য একটা যোগসূত্র তৈরি করে। আর এখানে নিপার কাজ আমি তো একটু দেখি মনোযোগ দিই, সেখানে একটা যে ধারা নিপার ইদানিং কাজে যে গৌরীয় নৃত্য, যেটা যে বাংলার নৃত্য রূপটা কি হবে, এটা নানাভাবেই নৃত্যশিল্পীরা সন্ধান করছে। এবং সেইখানে বিশেষ করে আপনি ওডিসি নাচটা যদি দেখেন, ওডিসি নাচটাও বিলুপ্ত হয়ে গিয়েছিল, কিন্তু ওই যে মন্দির গাত্রে যে নৃত্যশিল্পীদের যেসব মানে ভাস্কর্য ছিল বা পোড়ামাটির কাজ ছিল, সেখান থেকেই কিন্তু এই 20 শতকের শুরুর দিকে এই ধারাটা আসা শুরু করে এবং সংযুক্তা পানিগ্রাহী অন্যরা এটাকে একটা খুব অসাধারণ একটা নৃত্য রূপ দেন। তো বাংলার নৃত্য ভাষাটা কি, সেই কাজটা মিম্পা এবং মহুয়া মুখোপাধ্যায় এরা মিলে করছে। আরেকটা জায়গায় আমি যেটা বলি যে আমাদের দেহের ভাষা, এর পিছনের যে জিনিস, আমার একটা কলম লাগবে, খাতা লাগবে এই ভাষাটাকে প্রকাশ করতে, সেটা কিন্তু আমাদের এই স্বকীয়তাটা, আমার দেশ, আমার ভাষা, আমার স্বাধীনতা, এগুলো কিন্তু আমাকে একটা জায়গায় মানে একত্রিত করে আমরা ভাষাটাকে প্রকাশ করি। আমার নাচটা দেখে যেন সারা বিশ্ব বুঝতে পারে এটা আমার নাচ, এটা এই দেশের নাচ, এটা বাংলাদেশের নাচ। ওই জায়গাটা আমাদের সবচেয়ে বেশি জরুরি তুলে ধরা। আমরা যেটা অনেক সময় করি যে নানান দেশের নাচকে আমার মতো করে প্রেজেন্ট করি, সেটা একটা সময়কে আমি নিয়ে যেতে পারি, কিন্তু যখন আমি বিদেশের কাছে আমার নাচটাকে তুলে ধরবো, যখন একটা বিদেশি অতিথির সামনে আমার নাচটা তুলে ধরবো, সেখানে আমার স্বকীয়তাটা হচ্ছে আমার আসল গোড়ার কথা। আমরা অনেক সময় সেই জিনিসটা ভাবি না, আমরা মনে করি যে নাচ মানে একটা বিনোদনের বিষয়, সেটা না। আমার এর মধ্যে আমার দায়বদ্ধতা আছে, আমার ভাষার কথা বলা আছে, আমার দেশের কথা বলা আছে, আমার স্বকীয়তা, আমার নিজস্বতা, এই জায়গাটা ধরে আমরা কাজটা করতে চাই। আমাদের যে নিজস্ব লোকজ ধারাটা আছে সেটা কিন্তু ভীষণভাবে অবহেলিত আমাদের দেশে, কিন্তু সেইটা কিন্তু উচিত না। আমরা বাইরে গিয়ে যদি আমি অন্য দেশের নাচ করি, একটা জায়গায় গিয়ে আমার স্বীকার করতে হবে যেটা আমার না। এবং অনেক সময় এই প্রতিবন্ধকতাও আসে যে হয়তো আমরা যে কথাটা বলতে চাই, আমাদের কথাটা অনেক সময় হয়তো সেই নাচের মধ্য দিয়ে আমরা প্রকাশ করতে পারবো না, কারণ এটা বিভিন্ন সময়ই দেখা গেছে যে হয়তো ঠিক একটা গল্প বলার জন্য হয়তো ঠিক আছে, কিন্তু মানুষের গল্প বলতে গেলে তখন নিজের ভাষা দরকার, চলে আসে, নিজের স্বকীয়তা দরকার, নিজস্ব একটা ভঙ্গি দরকার, নিজস্ব স্টাইল দরকার। সেই জায়গাটা থেকে আমাদের কাজটা যত বেশি আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো, তত আমাদের সফলতা আসবে আমি মনে করি। না, এই ক্ষেত্রে অনেকটা আবিষ্কারের মতো আমাদের এখানে কিন্তু আমাদের নিজস্ব নাচ আছে, গৌরীয় নৃত্য, যেটি আপনারা আমাদের লোকজ যে ধারাটা, এই ধারাটাকে কিন্তু আমরা মানে সেভাবে আবিষ্কারই করছি না। ওরা তো
মানে গ্রামে গঞ্জে যত নাচ আছে এখন পর্যন্ত অনেকগুলোই হয়তো বিলুপ্ত হয়ে গেছে, কিন্তু সেগুলোকে আমরা সঠিকভাবে তুলে ধরতে পারছি না, সেটা আমাদের ব্যর্থতা। আমি মনে করি ওই কাজটা আমাদের অনেক বেশি দ্রুততার সঙ্গে করা উচিত। কারণ আমি তো এই জিনিসগুলো যখন হারিয়ে যাবে তখন হাজার চেষ্টা করলেও পাবো না। যা আছে সেটাকে আমি সংগ্রহ করে সেটাকে চর্চা করে এই যে আমাদের আরবান সোসাইটি তাদের কাছে আমি এটাকে তুলে ধরতে হবে, তারপরে সারা বিশ্বের কাছে আমাকে দেখাতে হবে যে এটা আমি, এটা আমার দেশ, এটা আমার ভাষা, এটা আমার নিজস্ব নাচ, আমার সংস্কৃতি। তো ওই জায়গাটা আমার মনে হয় আমাদের একদম খুব তাড়াতাড়ি ধরা উচিত। কিছু ব্যক্তিগতভাবে আমি কাজ করছি, হয়তো এটা খুবই সামান্য, আমি চেষ্টা করব এই জায়গাটাতে একটা বড় কিছু করার। আমরাও আশা করি যে আমাদের শারীরিক ভাষা কি সেটি যেন আমরা নির্দিষ্ট করে বলতে পারি, কারণ আমরা অনেকগুলি ভাষাতেই অভ্যস্ত শারীরিক ভাষায়, কিন্তু না, এই যে মহিত ভাই বললেন না যে কিছু কিছু শব্দ অজান্তেই ঢুকে যায়, সেরকম আমাদের নাচেও ঢুকবে, সেটা বড় বিষয় না, কিন্তু সেটা যেন আমাকে না ঢেকে ফেলে, আমি যেন হারিয়ে না যাই সেই অন্য দেশের ভাষার সঙ্গে সঙ্গে, অন্য নাচের সঙ্গে সঙ্গে যেন আমার নিজস্বতা না হারায়। আমার সেই জায়গাটাই সবচেয়ে বেশি। অবশ্যই আমাদের আরো একটা বিরতিতে যেতে হবে, কিন্তু বিরতিতে যাওয়ার আগে শরীফা খাতুন আপনার কাছে বিরতির পর ফিরে আসবো, কিন্তু যেই বিষয়টি এর আগেও বলছিলাম যে আমরা আসলে শিক্ষার ক্ষেত্রে আপনি যে 4টি স্তম্ভের কথা বললেন, সেখানে আমরা বোধহয় একটু কোথাও নড়বড়ে হচ্ছে বা কোনো একটা জায়গায় সমস্যা হচ্ছে, যেখানে আমরা ভাষাটা এবং বিশেষ করে চর্চার ক্ষেত্রে মান ভাষা কি হবে সেটার ব্যবহার আমরা খুব ভালো করতে পারছি কিনা। কারণ আমাদের সময়ে যেটা দেখা যাচ্ছে যে 4.5 কোটি যেখানে 52-তে মোট জনসংখ্যা ছিল, সেখানে এখন শুধুমাত্র মাধ্যমিক পর্যায় পর্যন্তই আমরা 4.5 কোটি মানুষ পড়াশোনা করছি। তাদেরকে সেভাবে পড়ানোর মতো যথেষ্ট শক্তি আমরা মানসম্পন্ন শিক্ষার ক্ষেত্রে আমরা দিতে পারছি কিনা, এগুলি নিয়ে একটু আপনার পর্যবেক্ষণটাই জানতে চাইবো। সেই সময় এবং এখনকার সময়ের যদি একটা তুলনামূলক আলোচনা আমাদের কাছে বলেন, তাহলে হয়তো আমাদের জন্য বুঝতে সুবিধা হবে যে আমরা আসলে সামনের দিকে কি করলে পরে এক্ষেত্রে আর একটু ভালো করা যাবে। একটা বিরতির পর আপনার কাছে ফিরে আসবো। আজকের বাংলাদেশে নিচ্ছে আরেকটা বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। ডক্টর শরীফা খাতুন, আপনার কাছে যেটি জানতে চেয়েছিলাম যে সামগ্রিকভাবে ভাষা নতুন প্রজন্ম কাছে কিভাবে উপস্থাপন করলে বিশেষ করে শিক্ষার ক্ষেত্রে আসলে আরেকটু ভালোভাবে বাংলা ভাষাটার চর্চা করা সম্ভব। স্কুল পর্যায়ে ভাষা শেখানো গুরুত্ব দেওয়া হয়। ভাষা শিক্ষার মাতৃভাষা শিক্ষা বলছি এখানে, যে 4টে দক্ষতা বললাম, শোনা, বলা, লেখা, প্রকাশ করা, এই দক্ষতাগুলো আমরা সাধারণ মানুষের কাছে আশা করতে পারি না। কার কাছ থেকে আশা করবো? আমাদের শিক্ষা ব্যবস্থা পড়াশোনা করে যারা পাশ করে বেরিয়েছে তাদের কাছ থেকে আশা করব। আমরা কোনো শ্রমিককে আমরা শেখাচ্ছি না, সে কিন্তু তার ভাষা ওইভাবে বলে যাচ্ছে। তো এখন আমাদের যেটা প্রধান ইস্যু, আপনি যেটা বললেন সেটা গুরুত্বপূর্ণ। আমাদের স্কুলে যে বাংলা পড়ায়, তারা কতটুকু বাংলা ভাষা বা ভাষা শিক্ষা করে তারা পড়াচ্ছেন, বা বাংলা ভাষায় তারা উচ্চ ডিগ্রি নিয়ে পড়াচ্ছেন কিনা সেটা একটা জানার বিষয়। কারণ এত হাজার স্কুলের বাংলা শিক্ষক সরবরাহ ঠিকমতো হচ্ছে কিনা এবং তারা বাংলা পড়াশোনা করে বাংলা ভাষার দক্ষতাগুলো তারা আয়ত্ত করেছেন কিনা সেটার উপর নির্ভর করে। আমার মনে হয় এ ধরনের একটা আমাদের জানা উচিত, জরিপ করা উচিত যে প্রতি স্কুলে বাংলা ভাষার মানে যিনি দক্ষতা অর্জন করেছেন সেই ধরনের শিক্ষক নিয়োগ হয়েছে কিনা, এবং এরপরে আর কেউ শেখাবে না। আমরা দেখেছি, আমি যখন 7ম শ্রেণীতে পড়ি তখন আমি প্রথম ডিকশনারি ব্যবহার করি নোয়াখালী উপগাছ স্কুলে। আমাদের হেডমিস্ট্রেস আমাদের বলছেন যে এই ডিকশনারি দিলাম, এখান থেকে একটা শব্দের 5টা প্রতিশব্দ তুমি ব্যবহার করে বাক্য রচনা করবে। মানে এটা সচেতনভাবে শিক্ষা দিতে হয়। এবং আমরা যে ট্রেনিং কলেজে শিক্ষা দিই, আমরা কিন্তু এই প্রতিটা দক্ষতায় শেখাবার জন্য আমরা কাজ করি, আমরা ছাত্রদের শেখাই। তো এটা একটা বিরাট কাজ যে একটা ভাষাকে সঠিকভাবে শেখানো, এটা
শিক্ষকের দায়িত্ব, কিন্তু শিক্ষক তার দায়িত্ব পালনের জন্য যে ট্রেনিং নেন সে তাদেরও দায়িত্ব আছে। ট্রেনিং কলেজ এবং আমাদের যে ইনস্টিটিউট, আমরা কিন্তু সব বাংলা ভাষার শিক্ষকও তৈরি করি, ইংরেজি ভাষার শিক্ষকও তৈরি করি, বিজ্ঞানের শিক্ষকও তৈরি করি। আমরা এগুলো তাদেরকে দেখিয়ে দিই। আমরা কিন্তু টিচার নিয়োগ করি না। টিচার স্কুল কর্তৃপক্ষ নিয়োগ করেন বা সরকার নিয়োগ করে সরকারি স্কুলের জন্য। তো ওতে ছোটোবেলা থেকেই যদি আমরা ভাষাটাকে চলিত বা সাধু সঠিকভাবে শেখাই, তাহলে আমাদের এই শ্রেণী যে প্রজন্ম তাদের শিক্ষাটা সঠিক হবে। এখন এই জন্য স্কুলে ভালো বাংলা শিক্ষক নিয়োগ করতে হবে এবং তারা যেন সঠিকভাবে শেখায়, সেটা স্কুল কর্তৃপক্ষের দায়িত্ব। এটা কোনো স্কুলের ইন্সপেক্টর এসে এটা শেখা দিবেন না। তো আমি দেখেছি যে আমাদের যে শিক্ষা গবেষণা ইনস্টিটিউটে আমেরিকানদের প্রকল্প এবং এআইডি স্কলারশিপ টাকা হয়েছে, সেখানে ওদের অনেক বই আমাদের লাইব্রেরিতে আছে। আমি দেখলাম যে ওদের যে শিক্ষকের জন্য যে বইটা, একই বই ছাত্রের জন্য একটা দিচ্ছে এবং টিচার গাইড হিসেবে একটা বই তৈরি করছে, সেটাও ওজন এত বড় টিচার গাইডটা, আর পাঠ্যপুস্তকটা এত চিকন। মানে প্রতিটা পাঠ কিভাবে শিক্ষা দিতে হবে সেখানে সব নির্দেশ দেওয়া থাকে। ওইটা পড়ে ট্রেনিং মডিউলটা যেটা, ওটা পড়ে আমি অভিভূত হয়ে গেলাম। আমেরিকা গিয়েও কিন্তু আমি এগুলো জানতে পারি নাই। কোনো কাজে গবেষণার জন্য যখন আমি যাই, যেমন শব্দের ব্যবহারের উপরে আমি গবেষণা করেছি। বাক্য গঠন এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, যে বাক্য জটিল, যৌগিক, সরল বাক্য। আমি একটা স্টাডিতে পেলাম বাচ্চারা সরল বাক্য ছাড়া কোনো বাক্য জানে না, তারা অব্যয় ব্যবহারও জানে না। ভাষাটা সৌন্দর্যের জন্য অব্যয় ব্যবহার করতে হয়, এগুলো কিন্তু জানে না, এগুলো সচেতনভাবে শিক্ষা দিতে হয়। সেই জন্য আমার মনে হয় এটা এখন তো আমাদের শিক্ষা মন্ত্রণালয় আছে, তাদের কর্মকাণ্ডের মাধ্যমে এই জিনিসগুলো সামনে আনা উচিত, যাতে ভাষাটা শিক্ষা যথাযথ মানের শিক্ষা দেওয়া হয়। আর এটার সাথে ভাষার বিকাশ সম্পর্ক, আর অনেকে বলে থাকেন যে আমাদের ভাষা যেন প্রসার হয়, হয়, উন্নত হয়, এটা দেখতে হবে। কিন্তু আমি মনে করি যেমন শিক্ষা ব্যবস্থার মাধ্যমে উন্নত মানের শিক্ষা দেওয়া হবে, তেমনি আমাদের গবেষক, বিভিন্ন ক্ষেত্রে গবেষক, যেমন সমাজবিজ্ঞান, ইতিহাস, বিজ্ঞানের বিভিন্ন বিষয় যারা গবেষণা করবেন, তাদের সেই কর্মগুলো যেন বাংলায় প্রকাশ হয়। সে বাংলায় প্রকাশ হলেই, গুরুত্বপূর্ণ গবেষণা হলে সঙ্গে সঙ্গে পৃথিবীর সব ভাষা এটা কিন্তু অনুদিত হবে। তখন আমাদের বাংলা ভাষার মান আরও বৃদ্ধি হবে। অর্থাৎ আমরা শুধু শ্রেণীকক্ষে মান উন্নত করে সীমাবদ্ধ থাকবো না, আমাদের যারা লেখক, যারা বিভিন্ন বিষয় লেখেন, তাদের লেখাটা বাংলায় প্রকাশ হলে তখনই এটা বাংলা থেকে বিভিন্ন ভাষায় যাবে এবং সেই বাংলা লেখার সাথে সাথে তারা শব্দভাণ্ডার তৈরি করবেন। আমি যখন লিখি অনেক সময় একটা শব্দ খুঁজে পাই না, আমার চেষ্টা হয় যে কীভাবে এটা দিলে শব্দটা বের হয়। তখন আমি আমার বন্ধু যারা বাংলায় বিশেষজ্ঞ বা আমার জামাতা বাংলা শিক্ষক, ওদেরকে জিজ্ঞেস করি, ওরা বানিয়ে দেখো যে কতগুলো শব্দ নিজেদের বানাতে হয়। অর্থাৎ এটা শুধু আগের যে শব্দ আছে সেটা আমরা ব্যবহার করবো না, আমরা নতুন নতুন শব্দ বের করবো এবং শব্দভাণ্ডার সমৃদ্ধ করব। অর্থাৎ এইভাবে সচেষ্টভাবে আমরা প্রচেষ্টা চালালে আমাদের বাংলা ভাষার মান বাড়বে। তবে আমরা সাধারণ মানুষ যে ভাষায় কথা বলবে সেটা আমরা নিয়ন্ত্রণ, আমি মনে করি যে আমরা নিয়ন্ত্রণ করতে পারবো না। জি, ডক্টর শরীফা খাতুন, এই ক্ষেত্রে অবশ্যই বলা যায় যে সাধারণ মানুষের নিয়ে যেই চিন্তা, তার চেয়ে বেশি চিন্তা হচ্ছে যে যাদেরকে আমরা শিক্ষা দিচ্ছি, প্রশিক্ষণের মাধ্যমে এই যে একটা মান জায়গায় নিয়ে যাচ্ছি, সেই জায়গাটায় আমরা যথেষ্ট গুরুত্ব দিচ্ছি কিনা। মফিদুল হক, আপনার কাছে যাব যে এই বিষয়টি নিয়ে কিন্তু অন্য, এর আগেই আপনি যেটি বলছিলেন যে আসলে 21-এর মধ্য দিয়ে বাঙালির যে সংস্কৃতি একটা জাতি হিসেবে গড়ে ওঠা, সেটা আগে থেকেই ছিল, কিন্তু এটা একটা নতুন মাত্রা পেল এবং সেটা থেকে একটা আমরা বলা যায় যে জাতি হিসেবে সংস্কৃতি ভিত্তিতে জাতি হিসেবে আমরা শুরু করলাম এবং সেটার ধারাবাহিকতায় 71-এর স্বাধীনতা এবং আমাদের এই একটা সাংস্কৃতিক জাতি। সেইখানে আমরা দেখছি যে একটা অসাম্প্রদায়িক যেই চেতনা, সেইখানে আমাদের শিক্ষা ব্যবস্থায় বেশ বড় একটা আঘাত এবছরের যে পাঠ্যপুস্তক সেখানে আমরা দেখতে পেলাম। এই বিষয়টি আপনার কাছে একটু জানতে চাইব যে এটি আসলে কি ধরনের
পরিস্থিতিতে হয়েছে আমরা নিজেরাও জানি না, সরকারের থেকেও কোনো ধরনের নিশ্চিতভাবে কিছু জানানো হয়নি যে কিভাবে এই পরিবর্তনটা এলো। আপনার কাছ থেকে একটা বিরতির পর ফিরে এসে এটাই জানতে চাইবো যে এই ক্ষেত্রে করণীয় কি, এবং এখন যেই পাঠ্যপুস্তকে যেই ধরনের পরিবর্তন এসেছে সেটা আমাদের চেতনার সঙ্গে যায় না। ফলে এই ক্ষেত্রে আমাদের শিক্ষা মন্ত্রণালয় থেকে বলা হচ্ছে যে এখন তো পৌঁছে গেছে, কি করণীয় আছে। আপনার মতামত জানতে চাইবো যে এই ক্ষেত্রে আসলে কি করণীয় আছে, কারণ আমাদের এটা মূল চেতনার মধ্যে আঘাত দিচ্ছে, সাংস্কৃতিক যে চেতনা, জাতিগত চেতনা। একটা বিরতির পর আপনার কাছে ফিরে আসছি। আজকে বাংলাদেশের আরও একটা বিরতি। ফিরে আসলাম আজকের বাংলাদেশে। মফিদুল হক, একটু জানতে চাই যে শিক্ষা ব্যবস্থা, আপাও বলছিলেন যে সত্যিকারের থেকে এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে আমরা দেখছি যে সাংস্কৃতিক যেই মূল্যবোধটা এবং সংস্কৃতি থেকে উৎস হয়ে আমাদের এই জাতি, এই সত্তা, সেখানে আমরা দেখছি যে বিশেষ করে অসাম্প্রদায়িক মূল্যবোধের জায়গাগুলিতেই আঘাত হানা হয়েছে সাম্প্রতিক এবছরের যে বইয়ের মাধ্যমিক এবং প্রাথমিকে যে বইগুলি আছে। সেক্ষেত্রে আসলে কি করণীয় আছে সরকারের পক্ষ থেকে? কোনো ধরনের আসলে এখনো পর্যন্ত আমরা দেখিনি যে বাস্তব পদক্ষেপ। দেখুন, 21শে ফেব্রুয়ারিতে এই আলোচনাটা খুব সঙ্গত আলোচনা, এবং এটাই একটা মূল আলোচনার বিষয় হওয়ার প্রয়োজন। যে 21শে ফেব্রুয়ারি আমরা বলি তো যে বাংলাদেশের ভাষা আন্দোলন থেকে স্বাধীনতা, যে ভিত্তিটা বাংলাদেশের যে দ্বিজাতি তত্ত্বের একটা রাষ্ট্র, যেটা কিনা ধর্মকে জাতির সত্তার বিকল্প করে তুলেছিল। এক জাতির মধ্যে নানা ধর্মের মানুষ থাকে, এখনো আছে। পৃথিবীর কোনো জাতি নাই যারা এক ধর্মের জাতি, এবং ভাষা হচ্ছে এই জাতিসত্তা গঠনের মূল ভিত্তি। এবং সেইখান থেকে আমরা ভাষা আন্দোলনের মধ্য দিয়ে যে উপলব্ধি, এটাই বাংলাদেশ জাতি রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠা পেল, এবং একটা সম্প্রীতির সমাজ গড়ে উঠবে, সকল ধর্মের মধ্যে একটা সমন্বয় থাকবে, এবং এই সম্প্রীতির মধ্য দিয়ে জাতিসত্তা হিসাবে বাংলাকে অবলম্বন করে আমরা বিকশিত হব। আর ভাষার অধিকার মানে সর্বমানবের বিকাশ, ভাষায় তো সকলেরই অধিকার। আর এই অধিকার বিকাশের ক্ষেত্রে শিক্ষা একটা খুব প্রধান ভিত্তি। সেই জায়গাটাতে যেই পরিবর্তনটা হয়েছে, এই পরিবর্তন কারা করেছে, কি করেছে, অনেক জিজ্ঞাসা, কিন্তু সরকারের দিক থেকে কোনো সুস্পষ্ট জবাব নেই। খুব পরিষ্কার যে হেফাজতে ইসলাম নামে একটা সংগঠন, যারা এই ঢাকা শহরে একটা নৃশংসতার একটা বন্যা বয়ে দিতে চেয়েছিল, তারা পরাজিত হয়ে আরেকটা জায়গায় তারা ছোবল হেনেছে, এবং সেইখানে একটা আপোষকামিতার একটা চরম নিদর্শন আমরা এখানে দেখছি, যেটা কিনা আমার মানে শিক্ষাক্রমকেও ধ্বংস করছে, আমার জাতিসত্তাকেও ধ্বংস করছে। আমার 21-এর চেতনা যদি বলি, সেই চেতনাকে পদদলিত একদম করছে। 21-এর মূল চেতনা। এবং আপনি দেখবেন যে বিবেচনায় যেটা ছিল হেফাজতের, সেখানে ছিল কি পাঠ্যক্রমে হিন্দু লেখক। পাঠ্যক্রমে এই প্রশ্ন আসতেই পারে না। আমি যদি বাংলা ভাষা শিক্ষা দিতে চাই, তার বাংলা ভাষার কি শ্রেষ্ঠ সম্পদ, কোন শ্রেণীতে কোনটা উপযোগী। সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায়ের পালামৌ, এটা একেবারে মনে হয় যে 100 বছর ধরে এখানে পাঠক শিক্ষার্থীরা পড়ে আসছে, এবং তাদের আপত্তি হচ্ছে যে এটা কেন ভারতের জায়গা হইতে হবে। হ্যাঁ, এখন বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে, এই অসাধারণ বাক্য সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায় লিখে গেছেন, যেটা দিয়ে ভাব সম্প্রসারণ যদি করতে হয় যে ক্লাসে, এর চেয়ে উপযুক্ত বাক্য আর নেই, বিকল্প। তো আমার তো সেটাই বিবেচ্য। তার চেয়ে যদি একটা সুন্দর একটা রচনা আসে, সেটার বিকল্প হতে পারে রচনা। এবং শিক্ষানীতিতেও কিন্তু আমরা দেখছি যে শিক্ষামন্ত্রী, প্রধানমন্ত্রী তারা বলছেন যে এখানে এমনকি আমাদের দলীয় দৃষ্টিভঙ্গিও এখানে আমরা আনিনি, প্রশ্নই ওঠে না। ফলে যেই যারা রাষ্ট্র পরিচালনা করছেন তারা বলছেন যে তাদের দলীয় দৃষ্টিভঙ্গি এই শিক্ষানীতিতে আসেনি, এটা একটা সামগ্রিক, সবাইকে আমরা অন্তর্ভুক্ত করেছি। সেখানে একটি মানে গোষ্ঠীকে এইভাবে একটা হচ্ছে, আমরা সমৃদ্ধ সাংস্কৃতিক জোট থেকেও এই কথা বলেছিলাম, যে একটা হচ্ছে যে বিষয়টা তলিয়ে দেখার বিষয় আছে, কিন্তু অবিলম্বে যেটা করা উচিত, যে যেই রচনাগুলো বা যেই বিষয়গুলো বর্জিত হয়েছে সেটা আবার পুনঃসংযোজন করা। সেটা গত বছরের পাঠ্য বইয়ে ছিল। সংযোজন করতে হলে খালি কেবল একটা নির্দেশ দিলেই হয় যে বাংলায় বা বাংলাদেশের বিশ্ব পরিচয়ে বা এই টেক্সটগুলো ফিরে আসবে। তার সঙ্গে শিক্ষক সহায়িকা তৈরি করা আছে, তার সঙ্গে অনুশীলনমূলক কাজও তৈরি করা আছে। শিক্ষকরাও এটার উপরে প্রশিক্ষণ পেয়ে শ্রেণীকক্ষে পাঠ দিতে প্রস্তুত আছে। অবশ্যই আমার মনে হয় যে এই পরিবর্তনগুলো যদি দ্রুত করা যায় তাহলে আমরা এটা অবিলম্বে করতে হবে, সুফল। আর বাকি বিকাশের জায়গাটা থেকে আমাদেরকে এটা গভীর মনোযোগ দিয়ে কাজ করতে হবে। আপনার কাছে একটু আসবো যে এই যে অসাম্প্রদায়িক মানুষ আমাদের, সেটাই তো আমাদের বলা যায় যে ভাষার থেকে শুরু করে সবকিছুর মূল চেতনা। সেই জায়গাটিতে কাজ করতে বিশেষ করে আপনাদের
অভিজ্ঞতাটা যদি বলেন যে সেখানে সামনের দিকে কিরকম দেখছেন জায়গাটা? পিছনের দিকে তাকাতে চাই না, কারণ অনেক কিছু পার হয়ে আমরা একটা জায়গায় এসেছি। এই জায়গাটাকে আমাদের ধরতে হবে এবং আরো এগিয়ে যেতে হবে। সেক্ষেত্রে আমি মনে করি যে মিউজিক একটা সাবজেক্ট প্রতিটা স্কুলে যদি মানে একেবারে কম্পালসারি করা হয়, তাহলে কিন্তু অনেকটাই আমরা এই এই জিনিসগুলো থেকে মুক্তি পাবো। কারণ পড়াশোনার পাশাপাশি একটা মানসিক যে একটা কি বলবো, মানুষের মনের বিকাশ যে একটা ঘটে, যে কোনো একটা সাবজেক্ট যদি কেউ হয়, নাচ হলো, গান হলো, আবৃত্তি হলো বা নাটক হলো, তাহলে তার একটা নিজস্ব ক্ষেত্র তৈরি হবে। তখন তার মধ্যে আর অন্য এই মানে অন্য বিষয়গুলো আসবে না। এটা তো একটা মুক্ত জায়গা, সেখানে সে যে মনের আনন্দে গান করতে পারে, নাচ শিখতে পারে, কিংবা অন্য একটা সাবজেক্ট নিতে পারে। সেই জায়গা থেকে আমরা বলবো যে প্রতিটা স্কুলে যদি একটা পাঠ্যক্রমের মধ্যে মিউজিক সাবজেক্টটাকে ধরানো হয়, মিউজিক শুধু গানের কথা আমি বলছি না, নাচ, যে কোনো একটা একটা বিষয় যদি ধরা হয়, তবে বিশেষ করে আমি নাচকেও যদি বলি, তাহলে হবে কি, এই যে বিষয়গুলো আছে সেগুলো আস্তে আস্তে কমে যাবে। যখন সে একটা 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 ঘরের ছেলে বা একটা মেয়ে নাচ শিখতে আগ্রহী হবে বা গান শিখতে আগ্রহী হবে, তখন তার বাবা মার দৃষ্টিভঙ্গি আস্তে আস্তে চেঞ্জ হবে, সামাজিকভাবেও সেটাকে গ্রহণ করার একটা ক্ষমতা তৈরি হবে। এভাবে আমরা, আমার মনে হয়, ধীরে ধীরে এই জায়গাগুলোকে মানে অনেকটাই কাটিয়ে নিতে পারবো। আদারওয়াইজ এইগুলো কিন্তু এই শিশু অবস্থায় যদি আমরা নাক ঢুকাতে পারি, বড় হয়ে চিন্তা করার অবকাশ থাকে না। তখন একটা যদি ঢুকে যায় একটা খারাপ জিনিস মাথায়, সেখান থেকে বের করা খুব কঠিন। আমরা একেবারেই যখন কোমল একটা মন থাকে, সেই জায়গায় আমরা ঢুকাতে চাই এই সাংস্কৃতিক বীজগুলো, তাহলে দেখবো একটা এই এই বীজ থেকে একটা সুন্দর গাছ আমাদের সমাজকে দিতে পারবো। যেটির জন্য আমরা সবাই প্রায় বলা যায় যে যুদ্ধ করছি, যে সাম্প্রদায়িকতার বিষ বাষ্প এবং সেখান থেকে নানান কিছু ছড়াচ্ছে, সেটাও হয়তো আসলে এখানে স্থান করতেই পারবে না যদি আমরা অসাম্প্রদায়িকতার চর্চাটা করতে পারি এবং একই সঙ্গে মুক্ত মানুষের চর্চা করতে পারি। ডক্টর শরীফা খাতুন, আপনার কাছে একদম অল্প সময়ের জন্য ফিরে আসব, যে ভাষা আন্দোলন আপনারা সম্পৃক্ত ছিলেন এবং এখন বলা যায় যে বাংলাদেশে বাংলা ভাষার নানান রকম চর্চা হচ্ছে, চলছে। একটু আসার কথা শুনতে চাই যে ভাষা আসলে বাংলাদেশের যেহেতু একটা বলা যায় যে একটা নেতৃত্ব দেওয়ার সুযোগ, যেহেতু আমাদের মাধ্যমেই সারা পৃথিবীতে মাতৃভাষার একটা চর্চা শুরু হচ্ছে এবং একটা স্বীকৃতির ব্যাপার তৈরি হয়েছে, এক্ষেত্রে নেতৃত্বটা বাংলাদেশ কিভাবে দিলে পরে আপনি মনে করেন যে এটা একটা সার্থকতা হয় দেশের জন্য? বাংলাদেশের জন্যই ভাষা আন্দোলনের সূত্র ধরে বাংলাদেশ রাষ্ট্রভাষা হয়েছে। আমাদের বাংলাদেশ বলে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হয়েছে এবং আন্তর্জাতিক এই ভাষা আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। তা আমি মনে করি আমাদের জ্ঞানী বিজ্ঞানী ব্যক্তিরা যদি তারা গবেষণা করেন, মৌলিক গবেষণা করেন, লেখকেরা সৃষ্টিশীল লেখা লেখেন, তার মাধ্যমে এগুলো প্রচার হলে তখন এটা বিশ্বখ্যাতি অর্জন করবে। একটা বিজ্ঞানের একটা আবিষ্কার, এটা একটা বিস্ফোরণের মতো, তখনই দেখবেন যে এই ভাষা শেখার জন্য মানুষ চলে আসবে। এখন আমাদের বিশ্ববিদ্যালয়ে যে ভাষা ইনস্টিটিউট হয়েছে, সেখানে কিন্তু অনেকগুলো ভাষা শেখানো হয়। চীনের রেডিও থেকে তারা অনেক লোক পাঠায়, বিভিন্ন দেশ থেকে তারা আসে। তার মানে বাংলার একটা মর্যাদা হয়েছে এবং তারা পড়তে আসছে। এখন আমরা যদি জ্ঞান বিজ্ঞান চর্চায় বাংলা মাধ্যমে প্রকাশ করি, তখন এই বাংলা ভাষার স্বাভাবিকভাবেই সব মানুষ গ্রহণ করবে এবং এই ভাষা শেখার জন্য আমাদের দেশে আসবে বা তাদের দেশে আমাদের বাংলা ভাষা শেখানোর ব্যবস্থা করবে। এখনও কিন্তু পৃথিবীর অনেক ভালো ভালো উচ্চমানের বিশ্ববিদ্যালয় কিন্তু বাংলা শেখায়, তারা ভাষা দক্ষতাও শেখায় এবং বাংলা ভাষা চর্চা করে, সাহিত্য চর্চা করে, অনুবাদ করে, কিংবা এর ফলে কিন্তু বাংলা ভাষার পরিচিতি অনেক হয়ে গিয়েছে। এখন আমাদের কাজ হবে, আমাদের যারা জ্ঞান বিজ্ঞান নিয়ে কাজ করবেন, মৌলিক কাজ করবেন, সেটা যেন তারা বাংলায় লিখেন। বাংলায় লিখলে সেটাই বিস্তারের ক্ষেত্রে একটা বড় অনুঘটক হিসেবে কাজ করতে পারে। অধ্যাপক শরীফা খাতুন, মফিদুল হক এবং শামীমা রানী, আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। এই ছিল আজকের বাংলাদেশে। দেখা হবে আগামীকাল একই সময়ে। শুভরাত্রি।